জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের যত গণ অভ্যুত্থান গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি আমার বক্তব্যের শুরুতেই। বছর ঘুরে আবারও জুলাই ফেরত এসেছে। এদেশের মানুষের ফেসিবাদের বিরুদ্ধে যে দীর্ঘ লড়াই করেছে, যার ধারাবাহিকতাই আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেখানে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল, ফলে আমরা একটা গণ অভ্যুত্থান দেখতে পেয়েছি। এবং এই গণ অভ্যুত্থানের মঞ্চে পরিণত হয়েছিল কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চে পরিণত হলেও এই যে দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াইয়ের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর আকাঙ্ক্ষার একটা কেন্দ্রে পরিণত হলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ গণ অভ্যুত্থানের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল গণ অভ্যুত্থানের মঞ্চ, কিন্তু সেই গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না, যেটা খুবই দুঃখজনক। ক্ষমতা কাঠামোর মধ্যে একটা ভারসাম্য আনতে হবে, একাডেমিক ভবনে ইলেকশনটা আনতে হবে। আমরা ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানাই আমরা অন্তত আগামী 3টা ইলেকশন একাডেমিক ভবনে বা হলের বাইরে আনতে হবে, কারণ এখনও পর্যন্ত আমরা যারা তখনকার ছাত্রলীগের ছত্র ছায়া ছিল তারা এখনও পর্যন্ত হলে অবস্থান করতেছে, ফলে আমরা ওই রিস্ক নিতে চাচ্ছি না যেটা 2019 সালে ঘটেছিল। এবার যেহেতু ডাকসু ইলেকশন হচ্ছে, সে জায়গা থেকে ডাকসু হলে ছাত্র ফেডারেশন কী নিয়ে কাজ করবে? আসলে ছাত্র সংগঠনগুলোর কাজ কি? ছাত্র সংগঠনের কাজ প্রেশার ক্রিয়েট করা, প্রশাসন যত ধরনের গাফিলতি করতেছে তা দেখিয়ে দেওয়া, প্রশাসনকে বাধ্য করা। কোথাও লাইট বন্ধ, কোথাও বিদ্যুৎ নাই, কোথাও পানি নাই, কোথাও ক্লাস হচ্ছে না, গবেষণা বরাদ্দ হচ্ছে না, আমাদের নথিপত্র রেজিস্টার বিল্ডিং থেকে হারিয়ে যাচ্ছে, এগুলো দেখিয়ে দেওয়া আমাদের কাজ। কিন্তু কখন আমরা সরাসরি নিজ উদ্যোগে আমরা কাজ করব? যখন আমি ডাকসু প্রতিনিধি হয়ে শিক্ষার্থীদের সামনে যখন আসব, শিক্ষার্থীরা যখন আমাকে ইলেক্টেড করবে, তখনই কিন্তু আমি কোথায় পানির ট্যাঙ্ক বসাতে হবে সেটা বসাবো, কোথায় কোথায় কী কী সমস্যা আছে, কোথায় রাস্তা মেরামত করতে হবে, কোথায় কী কী সমস্যা সেটা আমি তখনই দেখভাল করব, তখনই আমি এক্সিকিউট করব। বাজেট নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ভর্তি হই তখন প্রত্যেক স্টুডেন্টকে একটা টাকা দিতে হয়, যেটা 29 বছর ধরে বিনা ডাকসুতে আমরা দিয়েছি এবং গত 4 বছর ধরে আমরা বিনা ডাকসুতে আমরা দিয়েছি। ওই টাকা থেকে বাজেট হবে এবং ওই বাজেটটাই আমরা কাজে লাগাবো এসব ক্ষেত্রে। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে আমাকে আগে হল সংসদে জিতে আসতে হবে, আমাকে ডাকসুতে জিতে আসতে হবে। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা মনে করি প্রথম বর্ষ থেকে, অর্থাৎ আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, যেদিন অ্যালটমেন্ট পাই, অ্যালটমেন্টের সাথে সাথে আমাকে রুম নাম্বারটা, অর্থাৎ আমাকে একটা সিট দিয়ে দিতে হবে। প্রথম বর্ষ থেকে বৈধ সিটটা আমাকে দিয়ে দিতে হবে। এটা যদি না দেওয়া হয় তাহলে একটা রিস্ক থেকে যায়, যে রিস্কের কথা আমরা এতদিন ধরে আমরা দেখতে পেয়েছি। আমাকে হলে উঠতে গেলে কী করতে হয়? বড় ভাইয়ের হয়ে উঠতে হয়, হলে উঠে বড় ভাইয়ের হয়ে উঠে বড় ভাইয়ের রাজনীতিটাই করতে হয়। এত বছর ধরে এটাই করতে হয়েছে এবং এটাকে আমরা বলি গণরুম, গেস্ট রুম। গণরুমে রাখতে হয় আমাকে সরকারি দল যা থাকে বা যাদের দখলে থাকে তার হয়ে রাজনীতি করতে হয়। ফলে আমরা মনে করি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করি, প্রথম বর্ষ থেকে বৈধ সিটের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। আমরা প্রথম বর্ষ থেকে বৈধ সিটের যে আমাদের দীর্ঘদিনের দাবি সেটা আমরা অবশ্যই সেটা ফুলফিল করব। আমরা ক্যান্টিন বিষয়ক আমাদের মতামত কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের অবস্থা সম্পর্কে আপনারা জানেন, 2 ধরনের ক্যান্টিন আমরা দেখতে পাই, একটা মেস আর একটা ক্যান্টিন ইজারা দেওয়া হয় ব্যবসায়ীকে, ব্যবসা করার জন্য এক ধরনের ক্যান্টিন আমরা দেখতে পাই। আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিন থাকবে প্রশাসনিক তত্ত্বাবধানে, সরাসরি প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন থাকবে। এখানে কোনো ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যে ক্যান্টিন পরিচালনা করা হবে না, ইজারা দেওয়া হবে না, সরাসরি প্রশাসন এটা তত্ত্বাবধান করে চালাবে, যেখানে পুষ্টি থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে সব কিছু নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই, কয়েক বছর আগে দেখতে পেয়েছি একজন শিক্ষার্থী জহুরুল হলে গোসল করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। একটা অ্যাম্বুলেন্স ছিল না, তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বিষণ্ণ দৃশ্য আসলে তখন দেখতে হয়েছিল, এখনও ভুলতে পারতেছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার স্বাস্থ্য ব্যবস্থা, তার চিকিৎসা যেন নিশ্চিত করা যায়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশন অবশ্যই দেখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অবশ্যই আধুনিকায়ন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে যত ধরনের যন্ত্রপাতি আছে সেটা আধুনিকায়ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে স্বাস্থ্য বিমা আছে, এই স্বাস্থ্য বিমা একটা কোম্পানিকে দেওয়া হয়। এই কোম্পানি দীর্ঘদিন ধরে একই কোম্পানি কাজ করে যাচ্ছে, এটার কোনো পুনর্মূল্যায়ন হয় না। আমরা দাবি করতেছি এটার অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা যদি বাস রুটের কথা বলি বা যানবাহনের কথা বলি, আমরা দেখতে পাই 5:30টার মধ্যে একটা সায়েন্স প্যাকেটের একজন শিক্ষার্থীকে তাড়াহুড়া করে ক্লাস ল্যাব শেষ করে তাকে দৌড় দিতে হয় 5:30টার মধ্যে। তাইলে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ক্লাব, এখানকার টিএসসিতে আড্ডা, ঢাকা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার মানেই তো শুধুমাত্র ক্লাস ল্যাব না, উচ্চশিক্ষার মানেই তো আপনার টিএসসিতে আড্ডা, মল চত্বরে আড্ডা, আপনার বিভিন্ন ধরনের পাঠচক্র থাকবে, এগুলোতে অ্যাটেন্ড করা। তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় শুধুমাত্র বাস 5:30টার মধ্যে ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে হল ত্যাগ করতে হয়। সো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি রাত 9টা পর্যন্ত বাস সার্ভিস চালু থাকবে এবং সেটা রুট বৃদ্ধি করতে হবে। এখনও আমাকে বিভিন্ন এলাকায় যেতে গেলে রিক্সা নিয়ে যেতে হয়, কারণ এখানে বাস যায় না। সেক্ষেত্রে আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি, শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছি। আমরা কখনো হাল ছাড়ি নাই, আমরা লড়াই করে এসেছি। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতি শক্ত দেওয়া দরকার, অবশ্যই সেটা প্রশাসন দিবে বলে আমরা আশা করতেছি। কিন্তু এর আগে 2019 সালের ডাকসু নির্বাচনকে পর্যালোচনা করতে হবে, আমাদের 73 অধ্যাদেশটাকে সংস্কার করতে হবে, আমাদের ডাকসু গঠনতন্ত্রটাকে আরও বেশি গণতান্ত্রিক করতে হবে। আমাদের যে প্রস্তাবনা সেগুলো তাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এই দাবি জানাচ্ছি এবং আজকে এখানে আমাকে এতক্ষণ ধরে যারা শুনছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।